বলো কেমন আছো? ফাটাফাটি বিন্দাস। তুমি কেমন আছো? আমি ভালো আছি, এখন আরো ভালো হয়ে গেলাম তোমার বাড়িতে এসে। থ্যাংক ইউ। এখন 2 সালকে কাজ করছো তো, হ্যাঁ। নতুন চরিত্র, কিরকম অভিজ্ঞতা, কিরকম লাগছে তোমার? মানে এটা অ্যাক্সিডেন্টালি একটা চরিত্র করতে শুরু করেছি। প্রথমে ছিল একটা দুদিনের চরিত্র যে মারা যাব। তারপরে পুরুলিয়ায় গেলাম, স্বর্ণেন্দু সমন্তার ডিরেক্টর আমাকে বললেন যে গোপাল তুমি মরছো না। সলিলদাও বললো, এনকে সলিল, যে গোপাল তোকে মারছি না, কারণ হচ্ছে গিয়ে যে শুধু শুধু তোকে মেরে লাভ কী, বলছে তোকে রাখলে কোনো সিনে তোকে কাজে লাগাতে পারো। সেই 2 শালিকে আমি শুরু করলাম। এখন তো প্রায় কমপ্লিট হওয়ার পথে, বেশি দিন আর নেই, আমাদের যাত্রা খতম হয়ে যাবে। কিন্তু 2 শালিকে কাজ করতে গিয়ে যেটা লেগেছে সেটা হচ্ছে একটা বস্তির অভিজ্ঞতা। আমরা একটা বস্তির মানুষ, আমার নাম ভীম, আমি একটা পাহাড়ি জায়গায় থাকতাম। আমার বউ সেই পাহাড়ের দোকান চালাতো এবং ধাইয়ের কাজ করতো। সেখান থেকে এখানে পালিয়ে এসেছি, কারণ হচ্ছে গিয়ে যে 2 শালিক, 2জন নায়িকা, তার মধ্যে একটি মেয়ে মৃত জন্ম নিয়েছে, আচ্ছা, যমজ বোন। কিন্তু যখন তাকে আমরা কবর দিতে যাচ্ছি তখন দেখছি যে মেয়েটা বেঁচে উঠেছে, কেঁদে উঠেছে। এবার ওখানে থাকলে সবাই জানতে পারবে যে কি হলো, এটা কার মেয়ে, কোথা থেকে এলো। সেই কারণে আমাদের এই বস্তিতে আগমন। এই বস্তিতে আমার ভাই থাকে, সেই ভাইয়ের হাত ধরে এখানে এসেছি। আমি একটা জ্যোতিষীর কাজকর্ম করি, আমার বউ আবার সেই দোকান দিয়েছে। এবং যে শালিক, আরেকটা শালিক, সে এখন জুডো করে, আচ্ছা। জুডো ঝিলিক। তো এই হলো গল্প। তার বাইরে তো 2 শালিক সবাই দেখছে, 2 শালিক জনপ্রিয় আমার যতদূর মনে হয়। মানে 5:30টার সময় যে এতটা টিআরপি পাওয়া যাবে আমার মনে হয় কারুরই সেটা আশা ছিল না, বরঞ্চ আশঙ্কা ছিল যে একটা সিরিয়াল, নতুন সিরিয়াল এই সময় শুরু হচ্ছে, যখন অনেক সিরিয়ালে রিপিট করা হচ্ছে পুরনো সিরিয়াল 5:30টাতে। আর আমি কিছু বলবো না, একটা নন ফিকশন যাকে সেই সময় স্লট থেকে সরিয়ে অন্য চ্যানেলে অন্য স্লটে নিয়ে যেতে বাধ্য করা হলো, কারণ হচ্ছে 2 শালিকের জনপ্রিয়তা। এটা আমাদের খুব পাওয়া, আমাদের টিমের পাওয়া। 2 শালিকে যে 2জন হিরো আছে তারাও বন্ধু, অমিতাভ ফাটাফাটি পিয়ারকে রোল করছে। মানে আমরা খুব বন্ধুরা একত্রিত হয়েছি আবার। আর স্বর্ণেন্দুর প্রথম কাজ যখন হয় অরক্ষণীয়া, ও ডেবিউ, তখনও কাজ করেছি। আজকেও প্রডিউসার কাম ডিরেক্টর, এখনও কাজ করছি। এটা খুব ভালো লাগে, ভালো মানের ডিরেক্টর, ভীষণ 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 ভালো মানের ডিরেক্টর। তোমার অনেক বছর হয়ে গেল, তুমি সিরিয়াল করছো, মুভি করছো, তা শুরু কিভাবে হয়েছিল? মানে প্রথম কাজ তোমার কি ছিল? প্রথম কাজ বলতে কি, থিয়েটার না অভিনয়ের, মানে ক্যামেরার না অন ক্যামেরা? অন ক্যামেরা। অন ক্যামেরা প্রথম কাজ ছিল যখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ি, তখন ওই মাস কমিউনিকেশন প্রথম আসে। তখন সবাই মাস কমিউনিকেশন সম্বন্ধে জানতো না। ওই ভিডিওগ্রাফিতে কিছু ডকু ফিচার তখন শ্যুট করা হতো, যারা ওই মাস কমিউনিকেশন নিয়ে পড়তো তারা ওইগুলো করতো। তো ওই ক্যামেরার সামনে কাজ করতাম। SRFTI ডিপ্লোমা ফিল্মে ওখানে ডাকতো। এই যে একটা সার্কেল তৈরি হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে চলে গেলাম গ্রাউন্ড চ্যানেলে। CCCN বলে একটা চ্যানেল ছিল, সেখানে কনিনিকা আমার বোন হয়েছিল, আমি হিরো হয়েছিলাম। সে আজকে সেটা বোঝা যাবে না, যাই হোক। তো সেই 1999 সাল, তখন হচ্ছে কি প্রথম দর্শক আমাকে দেখলো। এতদিন তো মাস্টার মশাইরা দেখেছে, ছাত্ররা দেখেছে, যারা পড়াশোনা করছে তারা দেখেছে, তাদের সঙ্গে আমিও কাজ করছি, শিখছি। কিন্তু তারপরে এইটা শুরু হলো কমার্শিয়ালি। তখনও 26 বছর। 2025। আমার অঙ্ক ভীষণ কাঁচা, ভাগ্যিস বলে দিলে, নইলে যাক ধন্যবাদ। 26 বছর মানে 25 বছরটা তো কেটে গেল, তাহলে একটা কিছু করা উচিত ছিল, আগে বলতে তো। ঠিক আছে, সামনে করে নেবো। আমি থিয়েটার থেকে শুরু করেছি, মানে কি আমি থিয়েটার দেখতে, আমি প্রথম যাত্রা থেকে শুরু করেছি বেসিক্যালি। যাত্রাটায় আমাদের এখানে ঘোলার মাঠ আছে, ওপাশে মহাজাতির মাঠ আছে, এইদিকে HBর মাঠ আছে। এই আগরপাড়াটা, তখন এই আগরপাড়ার এই ফ্ল্যাট ট্যাট ছিল না, ধানক্ষেত এসব ছিল। আমার বাবা কাঁধে করে আমাকে যাবে, মানে সিজন টিকিট কাটা থাকতো বাবার, যাত্রা দেখাতে নিয়ে যাবেন। আর আমি যাত্রা দেখতে গিয়ে ফিরে এসে ওই রোলটাই আবার করতাম। তারপরে আমার মায়ের বাবা, মানে আমার দাদু, তিনি রেলওয়েতে চাকরি করতেন, ফুটবল খেলতেন। মানে ওই বয়সেও তিনি যা ফিট ছিলেন, মানে আমি কেন এরকম হলাম কে জানে। তিনি তার অভিনয় দেখতাম, সোনাই দিঘি, আরও কি মনে নেই, কিন্তু সেই সোনাইকে আমার চাই, এই করতে করতে ক্লাস 7 নাগাদ আমার মনে হলো যে একটা কিছু করা দরকার।
বন্ধু বান্ধবদের বললাম চল একটা নাটক করি। ভুতুরে বাড়ির রহস্য বললে একটা নকল নাটক কোনো রকমে গুছিয়ে গাছিয়ে লিখলাম, বাড়ির থেকে চৌকি নিলাম, এই পেছনে মায়ের শাড়ি দিয়ে পর্দা করলাম, করে নাটক শুরু করলাম। এই তার পরের বার থেকে বড়রা আমাদের সঙ্গে যুক্ত হলো যে এরা যদি করতে পারে তাহলে গান বাজনা দিয়ে সব কিছু দিয়ে হোল নাইট প্রোগ্রাম হোক। এই শুরু হয়ে গেল জীবনে থিয়েটার। তারপরে চাকরি, আর বেশি গড়াবো না। তারপরে ওই কমার্স পাস যেরকম করে বাবা ঢুকিয়ে দেয়, আমি আর্টস পড়তে চেয়েছিলাম, যা হয় চাকরি পাবি না কী করবি, কমার্স থেকে চাকরি, ন্যাশনাল ইন্স্যুরেন্সের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ভালো চাকরি, 6 মাস কাজ করছি, এবারে পার্মানেন্ট হব, ইন্টার্নশিপ কমপ্লিট হচ্ছে। সেই সময় শুনলাম রবীন্দ্রভারতীতে স্পেশাল অনার্স নিয়ে পড়াশোনা করা যাচ্ছে, ড্রামা। ওই দৌড় দিয়ে পরীক্ষায় পাস করে গেলাম, ব্যাস চাকরি বাকরি শেষ, পড়াশোনা শুরু আবার নতুন করে। এবার MA করলাম ড্রামায়, ডিরেকশান নিয়ে অবশ্যই। সেখানেও দ্বিজেন বন্দ্যোপাধ্যায় দায়ী, অশোক মুখোপাধ্যায়, মনোজ মিত্ররা দায়ী। মানে আমি তাদেরকে দায়ী বলছি এই কারণে, আমার নমস্য তারা। কিন্তু আমি যখন বলেছিলাম অ্যাক্টিংয়ে আমি স্পেশালাইজেশন করতে চাই, তখন বলেছিল তুই তো অ্যাক্টিংটা করিস, তুই তো আমাদের প্রত্যেক কটা ডিপার্টমেন্টাল যেগুলো প্রোডাকশন হতো তাতে আমি থাকতাম। সুতরাং তুই ডিরেকশান নিয়ে পর, ভালো কাজ করবি। হলো না, ভালো কাজ কিছু করতে পারলাম না। হ্যাঁ, কিছু নাটক ভালো করেছি, কিন্তু গোল্ড মেডেলিস্ট হতে পারলাম না, যেটা আমি অ্যাক্টিং নিয়ে করলে নিশ্চয়ই হতাম। তোমার কি আগামী দিনে পরিচালনার ইচ্ছা আছে? ডিরেকশন বলতে কি বোঝাতে চাইছো? থিয়েটার, মেগা বা মুভি? এই মেগাতে আমি ডিরেকশন দিতে পারবো না। মানে ওনারা প্রণম্য ডিরেক্টর, যারা মেগা সিরিয়াল ডিরেক্ট করেন। এতটা ধৈর্য আর এতটা এনার্জি লাগে, আর কবে কি নিয়েছে তার পরের দিন কাকে নিতে হবে এইসব ঝামেলা নিতে পারবো না। মানে একটা সিন টোটাল যদি গোটা আমি করতে পারি তাহলে করব, সেটা মুভিতেই সম্ভব। আর থিয়েটারে তো ডিরেকশন দিয়েইছি, এখনও ইচ্ছা আছে দেবার, যদিও দল করতে পারছি না, কেননা নিজের রুজি রোজগারের জন্য। এরকম সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আরেকটু বয়স হলে, আরেকটু যখন কাজটা থিমিয়ে আসবে, তখন থিয়েটারের ডিরেকশন হবে। এখন আমার একটা অলরেডি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ আছে, সেটা ইউটিউবেই আছে, 1-1-2। আর শর্ট ফিল্ম 2-3টে ডিরেকশন দিয়েছি, সেগুলো কিছু বলার মতো না, 1-2 প্রাইজ পেয়েছি। এই ডিরেক্টর হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। তো স্টেজে অভিনয় করেছো, এখন ক্যামেরার সামনে করছো, তো তোমার কীরকম লাগে? ডিফারেন্সটা কীরকম, কি মানে অন স্টেজ এটা অন ক্যামেরা করছো অভিনয়? মানে আমি যখন শ্রী অসিত বসুর কাছে রাইফেল করছি, তো রাইফেলটা অনেকটা যাত্রার মতন। হ্যাঁ, তো অনেকটা যাত্রার মতো। ওটা রবীন্দ্রভারতীরই কাজ ছিল। রবীন্দ্রভারতীতে পড়তে পড়তেই আমি তখন ক্যামেরার সামনে চলে গেছি। কি করে গেছি আমি জানি না, এটা কিছুটা লাক, কিছুটা কি জানি না। তো তখন আমাকে কয়েকজন স্যার, মানে প্রফেসররা বলতেন, এই জায়গাটা কিন্তু তুই একটু সিনেমাটিক করে ফেললি, মানে এত স্বাভাবিক অভিনয় করছিস, কেন মঞ্চে স্বাভাবিক অভিনয় করা যায় না? অভিনয়ের নীতি কি, মানে কি হবে? একমাত্র যাত্রাই আছে, যেখানে যাত্রার একটা আলাদা সুর, আলাদা গান আছে, যাত্রা পালা গান। যাত্রার মতন থিয়েটারটাকে ওরকম করে তো, হ্যাঁ, যখন আমি একটা বাজারের মধ্যে থিয়েটার করছি, তখন তো আমাকে জোরে চিৎকার করতেই হচ্ছে। বা যেখানে গেছি, আমরা তো এরকম থিয়েটারও করেছি, একাঙ্ক নাটক প্রতিযোগিতা করে বেরিয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বাইরেও রাজস্থান পর্যন্ত গেছি। সেখানকার ভাষা কথা আলাদা, কেননা তাদের কিছু কিছু নিয়ম কানুন বাধা ধরা আছে। কিন্তু যখন আমি অভিনয় করব, আমি থিয়েটারে এই যেভাবে তোমার সাথে কথা বলছি এভাবে কথা বলবো, সিনেমাতে ভাবে কথা বলবো, কেমন আছিস, ভালো আছিস তো, এটা থিয়েটারেও বলতে পারি, আমি সিনেমাতে বলতে পারি না। অনুপ কুমার এরকম করে কথা বলেননি কখনো? এরকম করেননি অনুপ কুমার? করেছেন তো। আর উৎপল কি বলছো, এরকম করেছে তো। আবার থিয়েটারেও তো, থিয়েটারটা যদিও আমরা তা দেখতে পাই না, যদি পারো শুনেছো কিনা জানি না, টিনের তলোয়ার, তখন দেখবে যে ওইটাই উৎপল দত্ত আবার ওই সুরটাতেই তিনি অভিনয় করছেন। একটা মানুষ কখনো আলাদা হতে পারে না, তার ম্যানারিজম একটা মানে থাকেই, তার নিজস্বতা একটা থাকেই। তার মধ্যে থেকে অন্য চরিত্র হয়ে ওঠার জন্য যারা ভীষণ লড়েন, তারা কিছুদিনের জন্য পাগল হয়ে যান, রিহ্যাবে যেতে হয়। এর অনেক প্রমাণ আমি দিতে পারি, কিন্তু জ্ঞান আমি দেবো না। সিরিয়ালকে খবর কাগজের সাথে তুলনা করা হয়, তুমি কি মনে করো? আমি বলতে চাই যে আমি যখন ছোট, তখন একটা সিরিয়াল দেখেছিলাম, তার নাম 13 পার্বণ, যেখান থেকে সব্যসাচী চক্রবর্তীকে আমরা সবাই চিনলাম। তো আজ পর্যন্ত 13 পার্বণ আমার মনে আছে। খবরের কাগজও গল্প বানায়, সিরিয়ালও গল্প বানায়। আমি তো উল্টে বলবো যে খবরের কাগজ সিরিয়াল বানাচ্ছে,
সিরিয়ালকে খবরের কাগজের সঙ্গে তুলনা করলে হবে না। সিরিয়াল একটা আর্ট, কিন্তু খবরের কাগজ একটা চতুর্থ স্তম্ভ, একটা পিলার। সেই পিলারটা আজকে গল্প বানাচ্ছে। শুধু খবরের কাগজ কেন, আজকে সারাক্ষণ ধরে খবর দেখানো হচ্ছে। মিডিয়া এমন জায়গায় গেছে, মানে তুমি 24/7 শুধু খবর দেখছো। খবর, এত খবর জোগাড় হচ্ছে কোথা থেকে? আর সব খবরই তো নেগেটিভ। কোথায় কে মারা গেছে, কোথায় কাকে, যাই হোক, এই খবর ছাড়া কি পৃথিবীতে কোনো ভালো খবর নেই? হতে পারে এটা। সিরিয়াল কিন্তু আমাদের আনন্দ দেয়, দুঃখ দেয়, কাঁদায়, হাসায় এবং সময় কাটানোর একটা অস্ত্র। তুমি খবর দেখে রাত্রে ঘুমোতে পারবে না, দুঃস্বপ্ন দেখবে। সুতরাং খবরের কাগজের সঙ্গে সিরিয়ালের তুলনা আমি মেনে নেব না। তোমার প্রিয় চরিত্র কোনটা, আর কোনটা খুব ভালো লেগেছে তোমার? একটা চরিত্র তো নয়, মানে এতগুলো চরিত্র করেছি যে একটা চরিত্রকে প্রিয় বললে একজন ডিরেক্টর বা একজন প্রডিউসার ভালোবাসবে, সবাই ভালোবাসবে না। এই রিসেন্ট বেরিয়েছে জমালয়ের জীবন্ত ভানু, সেটাতে আমি মিস্টার গুপ্তার ভূমিকায় অভিনয় করেছি। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, যিনি মিরাক্কেলের ডক্টর কৃষ্ণেন্দু, সেই কৃষ্ণেন্দু আমাকে প্রথম এটাতে নেয়। সঙ্গে অনামিক সাহা বলে একজন অ্যাসোসিয়েট, তাকে আমার সঙ্গে মানে পরিচয় করিয়ে দিয়েছিল। তো সেখানে আমাকে সে বিশ্বাস করে একটা রোল দিয়েছিল। একমাত্র ভিলেন ছাড়া কমেডি ওটার মধ্যে আমি ছিলাম, মিস্টার গুপ্ত। তো সেখানে গুটখা খায়, ওর কথা বলে, কোথায় আছেন আর্টিভ। তো এটা হচ্ছে গিয়ে, এটা তার বেসিক। তো বেসিকটাতে আমার দারুণ লেগেছিল করতে। এবং অপুদা, মানে শাশ্বত চট্টোপাধ্যায় যেদিনকে প্রিমিয়ার হয় সেদিনকে আলাদা করে আমার দিকে তাকিয়ে শুধু এরকম করে তাকালো। আমি বললাম ব্যাস, কারণ ওইখানে অপুদা, এখানে আমি, সামনাসামনি কথা হচ্ছে না, চোখে চোখে কথাটা হয়ে গেল। খুব ভালো লাগলো। এবার আসি দ্বিতীয়। দারুণ পাওয়া। একজন আর্টিস্ট যদি একজন আর্টিস্টকে সম্মান করে, তার থেকে বড় ভালোবাসা আর কিছু হতে পারে না। দর্শকরা তো আশীর্বাদ করে, কিন্তু আর্টিস্টরা সম্মান করে। আচ্ছা, তারপরে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ডক্টর কৃষ্ণেন্দুরি, হাঙ্গামা.com। সেখানে তোতলা বিশু, সে কথা বলে এরকম করে, পুতপলতে এতন পলিতাই করলি দিয়ে এনি হচ্ছেন আমাদের বতকে তুই কেমন দেখতে আমরা জানি না, বত নিদিও জানেন কিনা তন দিও, কিন্তু বতের গালে ওই আতিল, বতের নিকুত মেকআপে একটা পাতিল তুলে দিয়েছে। খুব ভয়ে ছিলাম প্রিমিয়ারে যে আমার ভাষা কেউ বুঝতে পারবে কিনা, কথা কেউ বুঝতে পারবে কিনা। একটা দূরে দাঁড়িয়েছিলাম। যখন কমপ্লিট হলো সিনেমাটা, শ্রাবন্তী বললো, গোপাল কৃষ্ণেন্দু শ্রাবন্তীকে হয়তো বললো, বনি ছিল, কৌশানী ছিল, শ্রাবন্তী ছিল, ওম ছিল, রনিদা ছিল, খরাজদা আসতে পারেননি, পল্টু ছিল। কৃষ্ণেন্দু বলেছিল গোপালদা ওখানে দাঁড়িয়ে রয়েছে। কেন আমার মানে আমি কি করেছি বুঝতেই পারছি না। আমি শ্রাবন্তী বলছে, গোপালদা ফাটিয়ে দিয়েছো তুমি, ওইখানে দাঁড়া থাকলে হবে, লজ্জায় এদিকে এসো। ওই যে গেলাম, গিয়ে ওই ভাষাতেই আমি কি বলবো, কিছুই তো মানে চোখ ঝলসানো, সব খালি খাচাত ভালো লাগে, মানে বুঝতে পারছি সব ভালো লাগছে, কিন্তু বলার কিছু নেই। তাহলে বললাম খুব ভালো লাগছে আমার, কথা কেউ বুঝতে পারবে কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু সিনেমাটা এত ভালো হয়েছে যে আমি এই সিনেমার একজন অভিনেতা হতে পেরে আমি খুব গর্বিত। এটা গেল আমার 2 নম্বর। এইরকম যদি তুমি বলো তাহলে ওয়েব সিরিজ শিকারপুর, যেখানে দেবাশিসকে, মানে দেবাশিস মণ্ডল, যে কি ওইটা কি যেটা অনির্বাণ প্রথম বানালো ওয়েব সিরিজটা, ভুলে গেছে, যাক গিয়ে, হ্যাঁ দিয়ে নাম, এটুকু মনে আছে। দেবাশিস ওটাতে মানে মেন রোল ছিল, আর এটাতে ছিল শিকারপুরে অঙ্কুশ মেইন রোল। দেবাশিস ওই ওই মানে ত্রিকোণ প্রেম, আর আমি হচ্ছে গিয়ে খালি খাই। আমার কাজ হচ্ছে খাওয়া, আমি এসপি বসে থাকি, শাড়ি খাই। মানে আমাকে ডিরেক্টর নির্ঝর মিত্র বলে দিয়েছিল, এই লোকটাকে দেখলে গা ঘিন করে, এখানে সস মানে খাচ্ছে, এই তুমি কি সিঙ্গাম হবে, সিঙ্গাম, হ্যাঁ রাত্রিবেলা কী করে কি মদ খেয়ে থাকো নাকি, এটা আমার খুব ভালো লেগেছিল। একটা হাইপার চরিত্র সারাক্ষণ খাচ্ছে, এবং সে আবার মানে একটা বারে গিয়ে সেখানে আবার ট্র্যাপে পড়ছে, সেখানে ওই মেয়েদের ট্র্যাপে পড়ছে, সেখান থেকে সে মানে অঙ্কুশকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এসবও আছে, মানে ছিল আর কি ব্যাপারটাতে, খুব ভালো লেগেছে। কিছু কিছু চরিত্র থাকে তো। তবে জীবনের প্রথম চরিত্র বলো না তুমি আমার সমু, সেটা আমার কাছে সেরা। না বুঝে করেছিলাম, কেননা তখনও আমি সিনেমাতে অভিনয় কী করে করতে জানি না। বলো না তুমি আমার জীবনের প্রথম সিনেমা, তখন সুজিত মণ্ডল আমাকে একদম মানে একটু করে ধরে শিখিয়েছিলেন। আর তখন ছিল রিল, এই রিলে আমি কিছু চরিত্র পেয়েছি, তার মধ্যে বলো না তুমি আমার 1 নম্বরে, কারণ আমার প্রথম সিনেমা বলো না তুমি আমার। তো ওটা আমি ভুলবো না, যেখানে সমুর চরিত্র বা মানে ওটা শেখা আমার কাছে
ওটা অন্যভাবে না বুঝে করেছিলাম, কিন্তু ভালো লেগেছিল। সিনেমাটা হিট হয়েছিল, আমার জন্য হয়নি, দেবের জন্য আর কোয়েলের জন্য হয়েছিল। আর কি বলবো বলো, এরকম মানে পর পর বলে যেতে হবে তাহলে আমাকে। তাহলে তুমি আশেপাশে থাকলে তরুণ, মানে যেটা স্টার জলসার সিরিয়াল ছিল, কিংবা দুই শালিকের ভীম যেটা স্টার জলসার সিরিয়াল, কিংবা নেতাজির যে বাংলার মাস্টার, যে খালি ছোটবেলায় নেতাজিকে খালি অত্যাচার করতে চায়, এই মেডিক তোমাকে হাতপাত হাতপাত, ওটাও খুব ভালো, ওটাও খুব জনপ্রিয় হয়েছিল। কিন্তু রাস্তাঘাটে সবাই বলতো যে নেতাজিকে মানে মারে, তো এই শয়তান লোক। এইগুলো পাওয়া, এরকম এরকম হাজার একটা পাওয়া জীবনে আছে, আবার না পাওয়াও আছে, হতে হতে হয়নি। এগুলোই গড গিফটেড। গড তো এই সবাই। তুমি আজকে এসছো কেন আমার কাছে, হঠাৎ করে তোমার কেন মনে হলো? তুমি আমার কাছ থেকে কিছু নিতে এসছো, কিছু দিতে এসছো, সেটাই ভালোবাসা। তাহলে গড ভালোবাসাই দেন, শুধু আমাদের নিতে জানতে হবে, তাই তো? একদম। নমস্কার। তুমি জিদ্দার সঙ্গে কাজ করেছো, দেবদার সঙ্গে কাজ করেছো, কিরকম অভিজ্ঞতা হয়েছিল তোমার? দুজনেরই আলাদা ফ্যান, তো তুমি দুজনের মুভিতেই তুমি আছো, এটা কি রকম? আরও অনেকের সাথে কাজ করেছি, সেই নামগুলো আচ্ছা ঠিক আছে, তবুও জিদ্দা আর দেবদা। আমি বুম্বাদার সাথেও কাজ করেছি, সেটা তো বললেন, তার তো একদম সব থেকে বড় ফ্যান। হ্যাঁ, বুম্বাদার সাথে কত সিনেমাতে প্রথম আমার দেখা। তারপরে মহানায়কে আমি অলেখ চ্যাটার্জি হয়েছিলাম, আর বুম্বাদা হয়েছিল উত্তম কুমার। এগুলো আমার পাওয়া জীবনের, সত্যি। তা সব সিনটা হয়ে যাওয়ার পরে ওরকমভাবেই বুম্বাদাকে বলেছিলাম। বুম্বাদা বলছে, বললাম না, আমার নামটা বলছি, জোরে তো বলতে পারছি না, শ্যুট চলছে। তারপরে নিল হচ্ছে কি ওয়ানে, সেখানে আমি ভিলেন, মানে আমি আগে ওইখানেই চলে আসলাম, কারণ বুম্বাদার সঙ্গে যতগুলো রোল করেছি এক একটা এক এক রকম। কততে বুম্বাদা পাউলিকে পটাচ্ছে, আর মানে অন্যের স্ত্রী, রাহুলের স্ত্রী, ওকে আর কি পরকিয়া করতে যাচ্ছে, আমি মাঝখানে ঢুকে গেছি। আপনি যা লেখেন স্যার, আমাকে একটা আপনার ওই বইটা পড়েছে, আর জান তো মশাইখানে। এইটা একটা গেল। অনিল চ্যাটার্জি মানে অনেক বড় মাপের অভিনেতা, সেই চরিত্রে আমাকে কমলেশ্বর দা নিয়েছেন, অভিনন্দন আমাকে চুজ করেছিল, এটা আমার জীবনের বড় পাওয়া। তারপরে যখন দিলীপ মণ্ডল করতে গেলাম ওয়ানে, তখন তো মানে সিনটাই শুরু হচ্ছে, বিয়ার খাচ্ছে এরকম করে তাকিয়েছি। তারপরে ধরে একটা চেনটা টানলাম, মহিলা মানে বর মরে গেল, মহিলা সুইসাইড। তারপরে আমার জেল, কিছুদিন বাদে দেখছে মন্ত্রীর সঙ্গে আমিও ঢুকছি। জাস্ট ছিল মানে এই রোল ছিল আমার। তা সেখানে একটা সিন ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে, কারণ এত মানে ভয়ঙ্কর সিন ছিল, সেটা রাখতে পারিনি। সেটা হচ্ছে বুম্বাদা আমাকে খুন করছে, সেটা ওই ড্রিল হাতে না, ওই ড্রিলটা আমার এখানে করে ঢোকাচ্ছে, ওটা রাখেনি। বুম্বাদা বলেছে ওটা নিতে পারবে না বাংলার দর্শক, খালি চারিদিকে রক্ত ছিটছে আর ওইটা হচ্ছে। বুম্বাদা চায়নি ওটা করতে, অতটা ক্রুর দেখাবে নিজেকে, সাহস করে প্রথম ভিলেন হয়েছে। না, বুম্বাদা তো প্রথম ভিলেন মনে হয় ওয়ানি, কততে ওর তো অন্যরকম। আজ যাই হোক, এবার কি জানো, হ্যাঁ, জিদ্দার সাথে কাজ করতে আমার অসম্ভব ভালো লাগে, কারণ জিদ্দার সঙ্গে একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ হয়। খুব মজাদার লোক, খুব গম্ভীরভাবে সব কিছু জিজ্ঞাসা করবে। আর যখন আমি হায়দ্রাবাদে ছিলাম পাওয়ার করার সময়, তখন আমার নাম গোপালই ছিল। তো জিদ্দা একই ভ্যানিটি, বড় ভ্যানিটি, মেকআপ ভ্যান, মাঝখানে দরজা, জিদ্দার ওপাশে সিংহাসন হলো একটা ঘর, আর আমি এ পাশে দেবদূতদা, আমি সুদীপদা, দেবরাজ, আমরা এই ঘরে। তা টক আওয়াজ, আমরা হলো কি জানি কী করেছি এখানে, এত চেঁচামেচি করছি। বলে আসতে পারি? জিদ্দা ঢুকে বসে, এবার কোথাও বসার জায়গা দিতে পারছি না, মিনি ফ্রিজগুলো থাকে না ভ্যানিটির মধ্যে, ওর উপরে বসে পড়লো। বলছে এটা চলছে না তো, তাহলে গরম লাগবে। তারপরে যা বললো সেগুলো তো অন্য প্রশ্ন, সেগুলো তো আর বলতেই পারবো না সবার সামনে। আর দেবের এরকম কেস হয়েছে যে সিনেমা করতে গেছি ওই হায়দ্রাবাদেই, আমি তো শান্তিনিকেতনে, দেব মানে ওই তারা বা সিতারায় রয়েছে। হ্যাঁ, ওটা কোন মুভি ছিল? ওটা ছিল বিন্দাস। মাঝরাত্রে আমার কম্বলটা দেখি কে টেনে নিয়েছে। হ্যাঁ, এই খাওয়া, আমি কি খাওয়াবো এত রাত্রে? ডাব খাওয়া। মানে আমি কি তুই ওখান থেকে এখানে ডাব খেতে এসেছিস? রাত্রিবেলা সবাইকে জ্বালিয়ে মারছে এসে। দেব হচ্ছে এই মানে দেব যখন বলো না তুমি, সেদিন দেখা হয়েছিল করছি লারিকা হোটেলের পাঁচিল ভেঙে গেছিল, সবাই মানে পুলিশ টুলিশ আটকাতে পারেনি। দেব পুরো সিনটা করতে করতে সবার দিকে তাকিয়ে একবার ব্যাস, পুরো শুটিং ওখানে অফ। লাস্টে বাবুঘাটে চিট করে শুটিং করতে হয়েছে, দীঘা দেখাতে হয়েছে। তো সেই দেব এখন বদলে গেছেন অনেকটাই, সে তো সবাই বদলায়,
এখন দেব অনেক বেশি পরিণত এবং অনেক বেশি সিনেমার কাজটা উনি খুব ভালো করে করছেন। এখন আর আমি দেবকে বন্ধু হিসেবে দেখি না, আমি শ্রদ্ধার চোখে দেখি। কারণ দেব অন্তত পক্ষে বাংলা সিনেমাতে অন্যরকম স্বাদ, ওর সিনেমাগুলো দেখলেই বোঝা যায় এক একটা এক এক রকম করার চেষ্টা করেছে। কাজের মাঝখানে অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, তো কীভাবে সামলাও তুমি নিজেকে? চেষ্টা করি কিছু লেখালেখি করার, চেষ্টা করি বন্ধুদের সঙ্গে আড্ডা মারার। যখন কিছুইতেই কাজ হয় না, তখন ওই একটা গান আছে না, নানানে জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি, এমন দোসর কে আছে আর মানুষেরই দুঃখ সুখে, তাই তো, ওইটুকুই, আর কিছু না। হ্যাঁ, হাসি মুখটাই তো চাই, জীবনটাকে হাসি মুখে মেনে নিতে হবে, সোজা কথা। আমার কান্না বৃষ্টি, দুঃখ আসুক, কি বলেছেন, আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি এই কারণে যে বৃষ্টির মধ্যে আমার চোখের জলটা দেখা যায় না। আর যে মানুষ দিনে একবারও হাসে না, সে মানুষের মতো দুর্ভাগা আর কেউ নেই। আর আয়না হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু। আর কি বলবো, চার্লি চ্যাপলিনের কথা বলছি, আমার কথা কি শুনতে চাস? যত দুঃখ আসুক হাসি মুখে সে বরণ করবে তুমি। না না, দুঃখ কষ্ট ব্যাপারটা না। দেখ, যেরকম একটা সিনেমা, একটা কিছুতে আমি আছি আছি আছি, আগের দিন রাত্রে যেতে পারছি, আমি নেই নেই নেই, হয়ে গেল শেষ, এটা এক ধরনের দুঃখ। আবার আমি কোথাও নেই, কিছু নেই, কালকে কি করছো, হয়তো নেই একদিনের রোল, না না একটা বড় রোল, মানে তোমাকে এই জন্য ভেবেছি, ওটাতে আবার কার গেল, আমি তো ওই রোলটা পেয়ে গেলাম, 1 বছর 1.5 বছর ধরে করে যাচ্ছি। তো এইটা না ভাইস ভার্সা, যার হচ্ছে হচ্ছে, আবার আমারও হচ্ছে হচ্ছে। আমরা প্রত্যেকটা অ্যাক্টর আসলে একটা ইউনিভার্সের মধ্যে অরবিটে ঘুরছি, প্রত্যেকে নিজের নিজের স্ট্রাগল করছে, মানে হিরো টু জিরো। তো সুতরাং এটাকে হাসি মুখে নেওয়া ছাড়া আর কি করার আছে? সবাই আইডল থাকে, তোমার কি কোনো আইডল ছিল? আইডল তো আমার ছিল বলতে, আইডল এরকম একজনের নাম নেই। আমার চার্লি চ্যাপলিন, তারপরে অমিতাভ বচ্চন, কামাল হাসান, নানা পাটেকর, ভর্তি ভর্তি যারা ছিল তারা আজকে নেই। শাহরুখ খান আমার আইডল ছিল, এখন নেই, রাখতে পারলাম না, দেখলাম না রাখা গেল না, যতটুকু ছিল ততটুকু আছে, এখনো আছে। তার বাইরেটা যখন শুরু হলো ব্যবসাটা রাখতে পারলাম না, সেটা আমার ব্যাপার। শাহরুখ খানের তাতে কিছু যায় আসে না। আর ইন্ডাস্ট্রিতে লবি বলে জিনিস আছে একটা, তুমি লবির মধ্যে পড়েছিলে কখনো? আমি খুব লাকি যে আমি মানে কাজ করতে করতে রাজ চক্রবর্তীর চোখে পড়ি, সেটার জন্য আমার বন্ধু বান্ধব সোমনাথ, আকাশ, এরাই দায়ী, প্রসূন গায়েন, প্রদীপ ধর, এরা আমাকে নিয়ে গেছিল রাজের কাছে। গোপাল ভালো অভিনয় করে, রাগ, ওকে বিয়ে কর। এই রাজের বাড়িতে থাকতে থাকতে রাজ আমাকে অনেক কিছু শিখিয়েছিল। রাজ আমাকে ভালো ভালো কাস্টিং দিয়েছিল। এখনও রাজকে আমি SMS করলে উত্তর আসে। রাজ এরকমই, রাজ টিম পছন্দ করে। একটা মানুষ মফস্বল থেকে আসলে রাজ আগে তাকে দেখবে। শহরের মানুষরা তো সবাই আছে, ঠিকঠাক জায়গাতেই আছে, তো বাড়িঘর আছে, আমার থাকার জায়গা নেই। রাজ বলছে চলে আয়। আমি বললাম দেবটা কি, মানে আমি তো কাজ করি না। যেদিনকে কাজ করবি সেদিনকে আমাদের খাওয়াটা তোর, আর যেদিনকে কাজ করবি না তুই এই বাসনটা একটু মেজে দিবি আর জলটা বেশি ভরে দিবি, ব্যাস, থাক সবাই একসাথে। রাজের ঘর ছিল না, ওটা রাজমহল বলতাম আমরা। রাজের ওটা মানে আমরা পিঁপড়ের মতন বাস করতাম প্রত্যেকে, কিন্তু পিঁপড়ের মতন আমাদের জীবন ধারণ ছিল না। প্রত্যেকেই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে থাকতাম, তারা সবাই আজকাল। আরেকটা কথা, আমার যখন কিছু করার থাকে না, মন খারাপ হয়, তখন আমি এই বাবা মায়ের কাছে চলে আসি, এই আগরপাড়ার বাড়িতে। এটাও একটা কারণ। টালিগঞ্জ মানে শহরটাকে অতটা বেশি আপন করতে এখনো পারিনি। কোন কথার মাঝখানে কোন কথা বললাম, কি প্রশ্ন করেছিলি? রাজদার বাড়ি আর আমার বাড়ি হয়তো একই ব্যাপার, ওর হালি শহর আর আমার আগরপাড়া। মানে ব্যাপারটা হচ্ছে এই, জীবনটা এইভাবে মানে নানান রকমভাবে মানুষের বন্ধুত্বে কেটেছে। শত্রুতাগুলো আমি চোখে দেখতে পাইনি, কারণ আমি ঠিক ওই রকম নই, আমার মাথাটা খুব মোটা। সবার সামনে যেমন তোর সঙ্গে করছি, এটাই আমি করি, এটাই আমার ধরন। তো আমি কী করবো? হ্যাঁ, যদি আমাকে কেউ অভিনয় করতে দেয় তখন আমি দেখাবো কাকে বলে ভিলেনি, কাকে বলে শয়তানি। কিন্তু আমার অভিনয় করতে না দিলে আমি গোপাল, ঠিক আছে, আমি গোপাল পাগল, ঠিক আছে, ভালো গিয়েছি, বেশ আনন্দে। তোমার ইন্ডাস্ট্রির কোনো ভালো বন্ধু আছে, যে বেস্ট ফ্রেন্ড, যাকে সবসময় সব শেয়ার করতে পারো তুমি? এখন আছে বলা মুশকিল, কেন সে এখন কাজ করছে না। তার নাম অনির্বাণ গুহ। সে সেই 1999 সাল থেকেই আমার বন্ধু। অনির্বাণ গুহর মতন বন্ধু আমার ইন্ডাস্ট্রিতে আর হয়নি, আর হবে না।
আর অভিনেতার বন্ধু হয়, এটাই হচ্ছে, এই কারণে বললাম। নইলে তো আছেই, সোমনাথ পালও আমার বন্ধু, কিন্তু সে তো ডিরেক্টর বন্ধু অনেক আছে, কিন্তু অভিনেতা বন্ধু আমার একটাই, অনির্বাণ গুহ। তার বাইরে অনেক বন্ধু আছে, তাদের নাম আমি এতগুলো করতে গেলে হবে না, আর তাদের সঙ্গে অতটা বন্ডিং তৈরি হয়নি। ভালো অ্যাক্টর হতে গেলে গ্ল্যামার নাকি কোয়ালিটি, কোনটি ইম্পর্টেন্ট তোমার কি মনে হয়? তোমার এত বছর অভিজ্ঞতায় তোর কি মনে হয় আগে বল? অবশ্যই কোয়ালিটি, স্কিল, মানে অভিনয়ের প্রতি স্কিলটা দক্ষতা, কিভাবে থেকে অভিনয়ের আসে? দক্ষতা। স্কিলের জন্য প্র্যাকটিস দরকার, অবশ্যই। আর কোয়ালিটিটা কি বলতে চাইছিস? ট্যালেন্ট না কি বল ঠিক করে? ট্যালেন্ট। আচ্ছা, ভালো অভিনয় করার জন্য গ্ল্যামার তো দরকার, কারণ ভালো অভিনেতা হওয়ার আগে তোকে হিরো হতে হবে, আর তোকে যে হিরো চুজ করবে, তাপস পালকে যে দাদার কীর্তিতেই নেওয়া হবে, আর জিদ্দাকে যে সাথী সিনেমাতে হিরো করা হবে, কেন করা হয়েছে? জিদ্দা তো ভালো করে বাংলাই বলতে পারতো না, তো কেন করা হয়েছে? তারপরে তো জিদ্দা অভিনয়টা করতে 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 আজকে জিদ্দা হয়েছে। আর প্রথম দিকেই সে হিট হয়েছে কেন? তাকে দেখতে ভালো লেগেছে, গানগুলো ভালো ছিল, অভিনয়টা কতটা পেয়েছিস? আজকে যে অভিনয়টা জিদ্দার কাছ থেকে পাস, সেই সময় সে অভিনয়টা পেয়েছিস? প্র্যাকটিস করা হচ্ছে গিয়ে ভালো অভিনেতা হওয়ার, কেননা একজন অভিনেতা একজন প্লেয়ারের থেকে কিছু আলাদা না, দুজনেই সমান। একটু ব্যাস, আর কি বলবো, এর থেকে আমার বেশি কিছু জ্ঞান নেই। আর একটুখানি পড়াশোনা করা উচিত, এই চর্চাটার মধ্যে পড়াশোনা, কারণ এখন গুগল আছে, গুগলে প্রচুর পড়াশোনা করার আছে। আমাদের মেথড অ্যাক্টিংয়ে কমল হাসানের একটা চ্যাপ্টার আছে, মানে স্ট্রসবার্গ মস্কো থিয়েটার, সেখানে কমল হাসানের একটা চ্যাপ্টার আছে মেথড অ্যাক্টর হিসেবে, মানে এটা আমাদের কত বড় পাওনা। আর যদি ভালো অভিনেতা হওয়ার জন্য গ্ল্যামারই লাগে, তাহলে নওয়াজুদ্দিন সিদ্দিকী কী করে হলো? কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকীর হতে গিয়ে কত দিন গেছে, এইটুকু, আর প্রথমেই এসে দাঁড়িয়ে গেছে। তাহলে গ্ল্যামারটা প্রথমে লাগে, তারপরে অভিনেতা হওয়া যায়, আর গ্ল্যামার না থাকলে অভিনেতা হয়ে আসা যায়, তারপরে একদিন ভালো হয়ে ওঠা যায়। তোমার কাছে স্কিলটাই অবশ্যই সব থেকে আগে ওইটাই। যত ড্রিবল করবি ততই তো প্রক্ত হবি। মারাদোনা কোকেন খেয়েছে সেটা বড় কথা না, মারাদোনা ছিল। এখন অনেকে ফেসবুকে রিলস করে, যার ভিউয়ার্স বেশি, ফলো বেশি, সেও এখন এই নিয়ে আমি কোনো কথা বলবো না, কেন বলবো না, আমি একটা যখন কাজ করি তখন এই ফরম্যাটই ছিল না, মানে আমাদের যে দূরদর্শনে যখন সিরিয়াল করতাম এই ফরম্যাটই ছিল না। তারপরে আস্তে আস্তে ক্যামেরা বদলে গেল, সেরকম সিনেমা করতে গেলাম, তাদের মধ্যে ক্যান রিল ইত্যাদি, সেসব ব্যাপারটাই আলাদা। ভিডিও অ্যাসিস্ট তখন মানে কিছু দেখা যায় না চালিয়ে, সেখান থেকে আস্তে আস্তে এখানে আজকে আমার হাতে আমি ওয়েব সিরিজ দেখছি। হ্যাঁ, সুতরাং এই ব্যাপারে কোনো কথা বলা অন্যায়। প্রযুক্তি যেদিকে যাচ্ছে যাক, আর্ট আমাদের কোন দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে কথা। কোনটা মনে থাকবে সেটা তো আমার দায়িত্ব নয়, কোনটা মনে থাকবে আগামী জানবে। এইটা নিয়ে এখন কথা বলা আমার পক্ষে বাতুলতা। তুমি জীবনে কোনো ভুল করে এই জন্য আফসোস করো কখনো, মানে এই কাজটা কেন করেছিলাম? হ্যাঁ। অনেক সময় নষ্ট হচ্ছে এর জন্য আমার। হ্যাঁ, এই যে 5 বছর আমি ঘুরে বেড়ানোর নেশায় বা এইসব, অ্যাঙ্কারিং করেছি। হ্যাঁ অ্যাঙ্কারিং করেছি, সব ঠিক আছে, কিন্তু অভিনেতা হলে আজকে আমার বন্ধু বান্ধব সমসাময়িক যারা ছিল, যাদের সঙ্গে আমি কাজ করছিলাম, তাদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে উঠতাম। আজকে আমার টালিগঞ্জে ভাড়া বাড়িতে থাকতে হতো না, আমার একটা গাড়ি হচ্ছে, ঠিক আছে, আমার আরো বড় গাড়ি হতে পারতো, এইসব হতে পারতো। তাহলে এইটা যদি আফসোস হয়, তাহলে আমার ওইটাও আফসোস যে আমি কেন গেছিলাম, কিন্তু সেটাও তো নয়, ওটা তো আমার আনন্দ ছিল। 5 বছর ধরে আমি এমন জায়গায় ঘুরেছি যেটা মানে বিনা পয়সায় ঘোরা অসম্ভব, তো ওটা ওই সমান হয়ে গেছে। আমার বাবা এটা বলে আমাকে যে আফসোস করিস না, এটা নাকি রবি ঘোষ খরাজদাকেও বলেছিলেন, কোনোদিন কোনো কিছু নিয়ে আফসোস করবি না, সব ফিরে আসবে, আর যদি না আসে তো আগে তো ছিল না। তোমার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসাটা ঠিক ওরকম করে মানে করে বোঝানো অসম্ভব ব্যাপার। ভালোবাসা একটা অনুভূতি, যেটা আমি অভিনয় করার পরে কেউ ভালো বললে পাই, বা কেউ অ্যাপ্রিসিয়েট, মানে ওইটা একটা, ওটার কোনো ভাষা নেই। ভালোবাসার কোনো ভাষা দিয়ে প্রকাশ করার অবস্থাই নেই। ভালোবাসাটা একটা অনুভূতির ব্যাপার। যতদিন ওই অনুভূতিটা টিকে আছে ততদিন ভালোবাসা আছে, যেদিন নেই সেদিনকে ভালোবাসা মরে গেছে। তো অনুভূতিটা তুই কোথায় ফিল করিস এবার তুই বলতো? ভালোবাসা অনুভূতিটা তুই কোথায় ফিল করিস? প্রথম কী ভালো লাগে তোর? হ্যাপি লাগে তো? হ্যাঁ, আরও ছোটোবেলায় এই জায়গাটা ঢাক করে আওয়াজ পেতিস, আমি এখনও পাই, ওটা ভালোবাসা। মানে হার্টবিট বেড়ে যায়, আর এখানে থাকে না ভালোবাসা, এখানে থাকে, সব কিছু এখান দিয়েই হয়, কিন্তু এখানে সব কিছু তার প্রতিফলন করে। তুমি জীবনে কতবার প্রেমে পড়েছো? গুনিনি ভাই, মানে এত
ক্লাস 2 থেকে প্রেমে পড়া শুরু করেছি, পাইনি, মানে যাকে যাকে যার যার পড়েছি পাইনি। শেষমেশ ওই বউয়ের প্রেমে তো সারা জীবন পড়তেই হয়, তাছাড়াও এখনও আমি প্রেমে পড়েই যাই। সেটাকে প্রেম বলতে পারিস, টাইম পাস বলতে পারিস, গভীরতা যদি থাকে তবেই তো প্রেম। সেটা খুব কমই হয়েছে। প্রেমে পড়া তো সবসময় পড়া যায়, কিন্তু এই দেখে ভালো লাগলো ওটা তো প্রেমে পড়া না। বাহ, এটা কি সুন্দর দেখতে, এটা কি প্রেমে পড়া হলো? চোখে পড়া, ভালোবাসা চোখে পড়লো। প্রেমে পড়া অন্য জিনিস, ওটা সবসময় সহজে হয় না। একটা রিলেশন টিকিয়ে রাখার জন্য তুমি কি করো? সে বন্ধুত্ব বলো বা প্রেম? প্রথম দিকে মিথ্যে দিয়ে শুরু করি, তারপরে সেটাকে সত্যিতে আনি। মানে মনোরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যটা লও সহজে। তো এই সত্যটাকে সহজে যাতে ও নিতে পারে এবং আমিও নিতে পারি সেই চেষ্টাটাই করি, কিন্তু কেউই নিতে পারে না, মাঝখান থেকে বিচ্ছেদ হয়ে যায়। শুধু বউ ছেড়ে যেতে পারে না, সব সত্যি নিয়ে ও আছে আমার সাথে। ভাগ্য কথাটা বিলিভ করো? একটা সময় করতাম না, একদমই করতাম না, মনে হতো যেন একদম লড়কে লেঙ্গে পাকিস্তান। তারপরে দেখলাম না, ভাগ্য কিছুটা আছে। তবে এখনও বিলিভ করি না। বাবার দেওয়া যেহেতু পৈতেটা মানে বাবা বানিয়ে দেয় বলে পড়ি। এখনও আমি মূর্তির সামনে বসলে মূর্তিকে কিছু মানে মনে হয় না, কিন্তু ভেতরে কিছু একটা হোক সেটা আমি চাই, তার জন্যে দরকার। সেটা ভাগ্য নয়, সেটা অন্য জিনিস, সেটা চর্চা। এটা হচ্ছে গিয়ে চর্চা। কিসের চর্চা? অভিনয়, স্পিরিটের চর্চা, স্পিরিচুয়ালিজম একটা অভিনয়ের সঙ্গে যুক্ত। আজকে যত অভিনয়ের কথা আমরা বলি, অভিনয়ের শাস্ত্রটা কিন্তু ভারতবর্ষ থেকে শুরু। ভরত মুনি নাট্যশাস্ত্র লিখেছিলেন, আর আমরা আজকে বিদেশে অভিনয় শিখতে যাচ্ছি, ওইখানে ওই করছি সেই করছি। আজকে সোমনাথ কুণ্ডু প্রাইজ পেলেন কেন? ঠিক করেছিলেন বাইরের লোকেদের আসতে দেবেন না প্রস্থেটিক করার জন্য, নিজে শিখে চাঁদের পাহাড়ে দেবের প্রথম প্রস্থেটিক হয়, তারপরে আস্তে আস্তে আজকে সোমনাথ কুণ্ডু একটা নাম, ভারতবর্ষের নাম, একটা বাংলার তো গর্ব। তো এইটা হচ্ছে ব্যাপার। জীবনটা কিভাবে তুই তৈরি করবি সেটা তোর নিজস্ব ব্যাপার, কিন্তু তুই কতটা সুযোগ পাবি সেটা ভাগ্যের ব্যাপার। আর যখন তুমি দেখতে পাচ্ছ তোমাকে ইগনোর করছে, তখন তুমি কি করো? আরও বেশি করে কথা বলি, আরও বেশি করে গান গাই, আরও বেশি করে হাসতে যাই। না, খুব অপমানিত হই তাদের কাছে, কারণ আমি ওটা নিতে পারি না। কেউ আমাকে টলারেট করতে পারবে না কেন? আমি কি এমন একটু বেশি বকবক করছি না, কি করছি, এটা বোঝার জন্য আরও বেশি করে যাই। তারপরে ওকে আমি অবজার্ভ করি যে ও আসলে কেন আমাকে ইগনোর করছে, সেটা বড় কথা না, ও কীভাবে ইগনোর করছে ওটা আমার অবজার্ভের মধ্যে পড়ে। ওইভাবেই আমি অভিনয়টা শিখি। তোমার কাছে জীবন মানে কি? মানে জীবনটা কি মনে করো তুমি? জীবন হচ্ছে গিয়ে ছাড়িয়া যাসনে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। তো জীবন হচ্ছে কি আমার কাছে আমার আদর। এই আমি ছেড়ে গেলে আমার বাবাকে, আমার মাকে, আমার অভিনয় কি, আর তুই কে, কেউ নেই। জীবন না থাকলে কিচ্ছু নেই। তো জীবনকে আমার আদরের মতো করে রাখতে চাই আমি, জীবনকে এটাই মনে করি। বলিউডে তোমার স্বপ্নের নায়িকা কে? রেখা, লাভ হার। কিভাবে নিজেকে তৈরি করেছে, খুদে পাথর খোঁজার মতন নিজেকে কুড়ে তৈরি করেছে। শ্রাবণ ভাদো দেখবি আর তারপরে তুই উৎসব দেখবি, আর চিনতে পারবি না। যেমন আমাকে তুই দেখবি, সেদিন দেখা ছিল দেখবি, বলো না তুমি আমার দেখবি, আর আজকে আমি তোর পাশে বসে আছি দেখবি, চিনতে পারবি না কেন? সেখানে আমার একটা দুঃখ আছে, রেখার সেই দুঃখটা ছিল না। রেখার আরও বেশি উন্নত হওয়ার সুযোগ অবকাশ হয়েছিল, কারণ সে চান্স পাচ্ছিল বেশি। আর সেদিন দেখা হয়েছিল তো যখন আমি বললাম ওই 5 বন্ধুর মধ্যে একটা বন্ধুকে আমাকে নাও, সারা সিনেমা জুড়ে থাকবো। বলছে না তুই হিরো, ওই যে তুই পালাবি, তোকে নিয়েই তো গল্প। বললো আচ্ছা। লাস্ট সিনটা হচ্ছে একদম সবাই আছে, তাপস পাল সবাই আছেন, লাবণী সরকার বলছে যে আপনি তো ছোটো জামাইকে মেনে নিলেন, শ্রাবন্তী আর দেবকে, এবার বড় জামাইকেও মেনে নিন। তো তার আগে তো কুকুর বলে বাবাকে তাড়িয়েছে, আমাকে চটথাপ্পড় মেরেছিল যখন তাপস পাল। খুব ভালো মানুষ ছিলেন আমার কাছে, পার্টির কাছে কি আমি জানি না, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমার কাছে ভীষণ ভালো মানুষ তাপসদা। তো
আর বলছে তাদেরকে কোথায় পাবো, তারা তো আমাকে, তখন দেবের পেছন থেকে আমি স্লো মোশনে বেরোচ্ছি, সিনটাই নেই সারা সিনেমাতে। তোমার ফেভারিট রেসিপি কি? পান্তা ভাত, টাটকা বেগুন পোড়া, সিরিয়াসলি ভীষণ ভালো হয়েছে। আর তাছাড়া যদি শীতকাল হয় তাহলে টমেটো দিয়ে আর ওই ধনে পাতা দিয়ে একটা পাতলা মুসুরির ডাল আর আলু সেদ্ধ। এবার আমি যা খুশি তাই খাই, সর্বভুক, সেটা অন্য প্রশ্ন। সাপ, ব্যাং, বেজি সবই খেয়েছি, খাবো আরও সুযোগ পেলে, কিন্তু এই দুটো জিনিস আমার খুব প্রিয়। তোমার আগামী দিনে কিরকম কাজ করার ইচ্ছা আছে? ইচ্ছে তো অনেক রকম আছে, তোরা যদি চান্স দিস তবেই হবে। আপনারা একটু দেখবেন স্যার, যদি কেউ দেখে থাকেন আমাকে। আর সঙ্গে অনেক গল্প হলো, অনেক কথা হলো। হ্যাঁ, ভালো লাগে। আমারও খুব ভালো লাগলো। সুশোভন, আচ্ছা, খুব তোমার ভালো বাড়িতে তোমার বাড়িতে এসে আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি মানে অনেকক্ষণ এটাই সময় আমার দিয়েছো। বাবা মার বাড়ি, আমার বাড়ি না, মানে এখানে আমিও বাবা মায়ের মানে ছেলের বাড়ি। না, এখানে আমিও আসি, আমার তো থাকি অন্য জায়গায়, আমি তো প্রবাসী, নিজের বাড়িতে আসি। তুমি এতক্ষণ টাইম দিলে আমাদেরকে, এটা অনেক বড় হ্যাঁ, তো পাওনা। ভালো লাগলো বলি, কিছুটা আমার ভাইয়ের মতন তো, আচ্ছা। লাগে না? হ্যাঁ, গলু বলবো। যাক, তোমাকে অনেক ধন্যবাদ। আমি ব্রাইট টাইমের অনেক মানে ইন্টারভিউ, ওদের সাক্ষাৎকার নেওয়া দেখেছি, আমি লাইকও করি, কিন্তু এরপর থেকে লাইক করতে পারবো কিনা জানি না, কারণ আমার সাক্ষাৎকারটা আমি দেখতে পারবো কিনা, দেখার যোগ্য হয়ে উঠেছে কিনা সেটা আপনারা বলবেন। থ্যাংক তুই ইউ। কিছু বলবি? থ্যাংক ইউ।